দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটোল টাটা সংবাদ শিরোনাম। দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড, পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা। রূপগঞ্জে পোড়া ভবন ঘিরে আর্তনাদ, মরদেহ শনাক্তে 61 জনের ডিএনএ সংগ্রহ। ইউরোপে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সমন্বয়ক আশিক সহ 7 জন গ্রেফতার। ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতল মেসির আর্জেন্টিনা। সংবাদে এছাড়াও থাকছে, মাহমুদুল্লাহর বিদায়ী টেস্টে জিম্বাবুয়েকে 220 রানে হারালো বাংলাদেশ। দেশে একই দিনে করোনা শনাক্ত মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। গত 24 ঘন্টায় মারা গেছেন 230 জন, যা একদিনে সর্বোচ্চ। আর রোগী শনাক্ত হয়েছে রেকর্ড আরও 11,874 জন। সংক্রমণ আগামী 2 সপ্তাহে নিয়ন্ত্রণে না এলে পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর। গত 2 সপ্তাহ ধরে দেশে করোনা সংক্রমণের রেকর্ডের ভাঙাগড়া চলছে। রবিবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় 40,015টি। এতে করোনা শনাক্ত হয়েছে একদিনে সর্বোচ্চ 11,874 জনের। শনাক্তের হার শতকরা 29.67%। মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। একদিনে সারা দেশে মারা গেছেন 230 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 6,362 জন। করোনার ডেল্টা ধরনের কারণে সংক্রমণ ও মৃত্যুহার বেশি, বলছে স্বাস্থ্য অধিদপ্তর। সামনে আরও খারাপ হতে পারে পরিস্থিতি। এখন পর্যন্ত মাত্র আর 1874টি বেড এই সমস্ত ঢাকা মহানগরে খালি আছে। আমরা যে হারে সংক্রমিত হচ্ছি, তাতে যদি আমাদের এই রোগীর হাসপাতালের চাপগুলো বিদ্যমান চলতেই থাকে, আগামী 7 থেকে 10 দিন পরে এই সংখ্যাগুলো খালি দেখাবে না। আর স্বাস্থ্যমন্ত্রী বলছেন, করোনা নিয়ে সচেতনতার অভাবে শহরের তুলনায় গ্রাম অঞ্চলেই বেশি ছড়াচ্ছে সংক্রমণ। রবিবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনায় একথা বলেন তিনি। ইউনিয়ন পর্যায়ে বসবাস করেন তারা অতটা সচেতন নয়, যেহেতু এখানে বৃষ্টি হচ্ছে, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, নর্মাল সর্দি কাশি মনে করে। 7-10 দিন পার করে যখন শ্বাসকষ্ট অনেক বেড়ে যায়, তখন তারা হাসপাতালে আসে। তখন দেখা যায় তাদের লাংসের প্রায় 70% ড্যামেজ হয়ে গেছে। এই ধরনের পরিস্থিতির কারণে ওখানে মৃত্যুর হারটা বেড়ে গেছে। এদিকে মঙ্গলবার থেকে 12টি সিটি কর্পোরেশন এলাকায় শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের মডার্নার করোনা টিকাদান কর্মসূচি। আর দেশে সব জেলা ও উপজেলায় পাঠানো হয়েছে চীনের সিনোফার্মের টিকা। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা। গত 24 ঘন্টায় করোনায় মারা যাওয়া 230 জনের মধ্যে খুলনা বিভাগেরই 66 জন। এছাড়া করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর সহ সারা দেশে। খুলনায় করোনায় মৃত্যুর মিছিল থামছেই না। একদিনের ব্যবধানে এই বিভাগে 10 জেলায় মৃত্যু হয়েছে 66 জনের। এর মধ্যে চুয়াডাঙ্গায় 11, কুষ্টিয়ায় মারা গেছেন 17 জন। নতুন রোগী শনাক্ত হয়েছে 1,591 জন। রংপুর বিভাগে করোনা ও উপসর্গে একদিনের রেকর্ড 27 জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের হার শতকরা 41.84%। চট্টগ্রাম বিভাগেও করোনায় রেকর্ড 25 জনের প্রাণহানি। নতুন আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 700। আক্রান্তের হার শতকরা 34.05%। রাজশাহীর হাসপাতালে প্রাণ হারিয়েছেন আরও 19 রোগী। নতুন 74 জন সহ ভর্তি আছেন 518 জন, যেখানে শয্যা 458। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আরও 14 জন। রোগী বাড়ায় তীব্র হচ্ছে শয্যা সংকট। সংক্রমণ ঊর্ধ্বমুখী বরিশালেও একদিনের ব্যবধানে রোগী শনাক্তের হার শতকরা 62.23%। মারা গেছেন 8 জন। এছাড়া মৌলভীবাজারে 24 ঘন্টায় শনাক্তের হার শতকরা 53%।
আফসার উদ্দিন, দীপ্ত বার্তা কক্ষ। দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় 21 জুলাই ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। রবিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি জানান, করোনা সংক্রমণ রোধে ঈদে জামাত এবং কোরবানির আনুষ্ঠানিকতা বিষয়ে শিগগিরই নির্দেশনা দেওয়া হবে। প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে অদ্য 29 জিলহজ 11 জুলাই 2021 খ্রিস্টাব্দে রবিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। প্রেক্ষিতে 10 জিলহজ 1442 হিজরি 21 জুলাই 2021 খ্রিস্টাব্দ বুধবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। উদ্ধার কাজ শেষ হলেও নারায়ণগঞ্জের রূপগঞ্জের পোড়া ভবন ঘিরে চলছে স্বজন হারাদের আর্তনাদ। এখনও নিখোঁজ শ্রমিকদের খুঁজছেন স্বজনরা। নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনদের আহাজারি থামেনি। নিখোঁজ শ্রমিকদের খোঁজে ভবনের সামনে এখনও ভিড়। মরদেহের অংশ বিশেষ হলেও তা চান স্বজনরা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি তাদের। আমরা লাশগুলা পাইতাম, আমরা মনের শান্তনা দিতাম, আমরা নিতাম বাড়িতে দেয়া বুঝাইতাম, আমরা এগুলো পাইতেছি না। একটা হয়েছে আমার আপন ছোট ভাই আর মহিউদ্দিন, আর একটা হয়েছে খালাতো ভাই স্বামী। এই দুজনকে এখনো নিখোঁজে আছে। এদিকে হাশেমপুর বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের হত্যা মামলায় গ্রেপ্তার 8 আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা যারা গ্রেপ্তার হয়েছে তাদের কাছ থেকে নিবিড়ভাবে তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা যে সমস্ত লুফল ছিল বা যে সমস্ত তাদের অবহেলা ছিল বা তাদের যে কাজগুলি করা দরকার ছিল করেনি, সেগুলো আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি। আমরা পূর্ণাঙ্গ তদন্ত শেষে আমরা আদালতে সেটা আমরা উপস্থাপন করতে পারবো যে কী ধরনের অপরাধে তারা জড়িত ছিলেন বা জড়িত আছেন। অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন আওয়ামী লীগের প্রতিনিধি দল। এ সময় তারা বলেন, যারা দোষী তাদের আইনের আওতায় আনা হবে। আজকে এই জায়গায় যে মানুষগুলো মৃত্যু হয়েছে, যারা মৃত্যুবরণ করেছেন, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত প্রত্যেকটি নিহত পরিবারের জন্য 2 লক্ষ টাকার আর্থিক সহযোগিতা এবং যারা আহত হয়েছেন তাদের জন্য 50,000 করে টাকা ইতিমধ্যে ঘোষণা করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। 10 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হোক। দীপ্ত বার্তাকক্ষ। নারায়ণগঞ্জে আগুনের ঘটনায় নিহতদের শনাক্ত করতে অন্তত 3 সপ্তাহ সময় লাগবে, এমনটাই বলছেন ফরেনসিক বিভাগের কর্মীরা। রবিবার পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডিএনএ পরীক্ষার নমুনা দিয়েছেন 61 জন। প্রিয়জন হারানোর আর্তনাদ। আমার একটা ছেলের একটু পাওয়া দেওয়া না আমার মুখটা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে রূপগঞ্জের কারখানায় পুড়ে কয়লা হওয়া আপনজনদের মৃতদেহের জন্য 3 দিন ধরে চলছে আকুতি। তালা তো ছিল, আমরা চাই আমগো ছেলে সূক্ষ্ম বিচার চাই। আমরা আগুন লাগার পরে আমরা সবাই ফোন দিতেছি, বোন রিসিভ করে নাই, বোনের আটকায় দিচ্ছে। তাদের দাবি, কর্তৃপক্ষের অবহেলার কারণেই রূপগঞ্জের কারখানায় ঝরে গেছে এতগুলো প্রাণ। ওদেরকে এখন ফাঁসি দেওয়া উচিত, এগুলো আমার আইন। যে পোলাপাইন কেসি গেট উপর আটকানো, নিচে আটকানো, টোটাল ফ্যাক্টরিটার সব জায়গা তালা মারা, তাহলে একটা দুর্ঘটনা ঘটছে, তোমরা কর্তৃপক্ষ তারা দেখবা না? স্বজনদের মরদেহ পেতে রবিবার পর্যন্ত ডিএনএ নমুনা দিয়েছেন অন্তত 61 জন। তবে মরদেহ হস্তান্তর করতে বেশ কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছে পুলিশ। মৃতদেহগুলো এত বেশি মাত্রায় বার্ন ছিল যে আমরা নমুনা হিসেবে শুধুমাত্র দাঁত এবং হাড়ই নিতে পেরেছি। টিস্যু হলে হয়তো কম সময় লাগতো, কিন্তু টিস্যুগুলো পুড়ে যাওয়াতে টিস্যু আমরা নিতে পারিনি, যার কারণে দাঁত এবং হাড় থেকে ডিএনএ প্রোফাইল করতে একটু সময় লাগে। এই কারণেই হয়তো 21 থেকে 30 দিনের কথা আমরা বলছি, হয়তো ক্ষেত্রে বিশেষে বেশিও লাগতে পারে। নিহতদের স্বজনরা হত্যাকাণ্ডের বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন। নারায়ণগঞ্জের হাশেম ফুডসের কারখানায় আগুনের ঘটনায় এখন পর্যন্ত 52 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 49টি দেহ পুড়ে একেবারে কয়লা হয়ে গেছে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ইউরোপে মানব পাচারকারী একটি আন্তর্জাতিক চক্রের 7 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এদের মধ্যে আশিক চক্রের বাংলাদেশি এজেন্ট রুবেল সিন্ডিকেটের প্রধান সমন্বয়ক। শনিবার রাতে মাদারীপুর, গোপালগঞ্জ ও ঢাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অবৈধভাবে ইউরোপ যাত্রায় প্রায় ঝরছে প্রাণ।
তারপরও দালাল চক্রের ফাঁদে পড়ে ঝুঁকি নিয়েই ছুটছে বাংলাদেশের স্বল্প আয়ের অনেক নিরীহ মানুষ। এ যাত্রায় ব্যবহার করা হয় ভূমধ্যসাগর। সম্প্রতি নৌকাডুবিতে নিহত হন বাংলাদেশি সহ ৪৩ জন। খোঁজ মেলেনি অনেকের। টাকা আদায়ে চালানো হয় নির্যাতনও। প্রতারণার শিকার ও নিখোঁজদের আত্মীয় স্বজনদের অভিযোগ পেয়ে অনুসন্ধানে নামে র্যাব। ধরা হয় একটি চক্রের প্রধান আশিক সহ ৭ জনকে। এই মামলা দায়েরের প্রেক্ষিতে আমাদের র্যাব সদর দপ্তরের গোয়েন্দা দল এবং র্যাব ৮-এর আভিযানিক দল দেশের বিভিন্ন স্থানে মাদারীপুর, যাত্রাবাড়ি, ঢাকা, কেরানীগঞ্জ সহ বিভিন্ন এলাকায় গতকালকে রাত থেকে আজকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে রুবেল সিন্ডিকেটের বাংলাদেশি চক্রের মূল হোতা, যাকে সবাই ইউরো আশিক হিসেবে চিনে, বিকজ সে ইউরোপে পাচার করে থাকে, ইউরো আশিক সহ আমরা ৭ জনকে গ্রেফতার করতে সক্ষম হই। র্যাবের দাবি, বিদেশি চক্রের যোগ সাজশে ইউরোপে মানব পাচার করে আসছিল এই চক্র। লিবিয়ান যে দূতাবাস মানব পাচার সংক্রান্ত বিভিন্ন অভিযোগ তার উপরে আসে, তখন সে লিবিয়া থেকে সে দুবাইতে চলে আসে এবং দুবাই থেকে সে লিবিয়াতে যেহেতু সে ৫ বছর ছিল, সো লিবিয়ার বিভিন্ন চক্রের সাথে তার অত্যন্ত সুসম্পর্ক গড়ে ওঠে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আমরা বিপুল পরিমাণে পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্টের চেক বই, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তাদের হিসাব নথি, যে টালিখাতা বলে, সে টালিখাতা সহ নগদ টাকা উদ্ধার করি। মানব পাচারের অভিযোগে এ পর্যন্ত ৮৯৬ জনকে গ্রেফতার করেছে র্যাব। আফরোজ আলী মাসা, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ দীপ্ত সংবাদে। নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার নোয়াগাঁও এলাকায় জঙ্গি আস্তানার সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। রবিবার রাতে নোয়াগাঁওয়ের মিয়া বাড়িটি ঘিরে রাখে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। ওই বাড়িতে বিস্ফোরক দ্রব্য আছে বলে সন্দেহ করছে তারা। এরই মধ্যে ঢাকা থেকে সেখানে গেছেন পুলিশের বোম ডিসপোজাল ও সোয়াট ইউনিটের সদস্যরা। সম্প্রতি গ্রেফতার মামুন নামে এক ব্যক্তির তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযানের সিদ্ধান্ত হয়। গত মে মাসে নারায়ণগঞ্জের একটি পুলিশ বক্সে যে বোমা পেতে রাখা হয়েছিল সেটি ওই আস্তানা থেকে সরবরাহ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভেঙে পড়েছে রাজধানীর কঠোর লকডাউন। ১১তম দিনে ব্যক্তিগত যানবাহন ও মানুষের চলাচল অনেক বেড়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দমাতে পারছে না নগরবাসীকে। এই গাড়ির বহর দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই রাজধানীতে চলছে কঠোর লকডাউন। প্রায় প্রতিটি বড় রাস্তাতেই কম বেশি এমন অবস্থা। গণপরিবহন না থাকলেও ব্যক্তিগত গাড়ি ও রিক্সা রাস্তার দখল নিয়েছে। যদি আমরা ব্যাংকের চাকরি বা কাজ, তো আজকে ধরেন গাড়ির চাকায় হাওয়া নেই, কিন্তু চাকা হাওয়া দিতে যাচ্ছিলাম, জোরে জোরে তো হয় জন্য কষ্ট হয়। লকডাউন কার্যকর করতে ট্রাফিক পুলিশই বেশি তৎপর। গাড়ি থামিয়ে কাগজপত্র পরীক্ষার পাশাপাশি জানতে চান বাইরে আসার কারণ। বাধ্য হয়ে আসছি, কি করব, কোনো গাড়ি গুড়ি আমরা সেই চেষ্টা করে আমরা আস্তে আস্তে আরো মিনিমাম 4 জায়গা চেকপোস্ট বসছিল। মাস্ক পরি, যে সময় কাজ না থাকে তখন পরি, এখন কাজের সময় মাস্ক ভিজা যায়। সড়কে গাড়ির চালক ও আরোহীদের অজুহাতের শেষ নেই। বেশিরভাগ ক্ষেত্রেই হাসপাতাল, ক্লিনিক, ব্যাংক কিংবা অন্য কোনো জরুরি কাজের কথা বলেন তারা। আমাদের মনে হচ্ছে যে সে আসলে অকারণে বেরিয়েছে, তাহলে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। প্রাইভেট কারের ক্ষেত্রে মিনিমাম 3000 টাকা, আর মোটরসাইকেলের ক্ষেত্রে হলো 1000 টাকা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র এএসপি শিকদার হাসান ইমামের ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হন 2 জন। তারা নিজেদেরকে ওই কর্মকর্তার নিকট আত্মীয় বলে পরিচয় দেন। পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে শুধু জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দেয়। এই গাড়ির মালিকের নাম কি? শিকদার মোহাম্মদ হাসান ইমাম স্যার, উনি আমাদের সিনিয়র এএসপি, ওনার ব্যক্তিগত গাড়ি, এটা অফিসে যাচ্ছে আর কি। মানে কি একজন পুলিশ অফিসারের যে ব্যক্তিগত গাড়িতে পারিবারিক লোকজন এভাবে যেতে পারে? না না ভাই, এটা না, এমনি যেতে বললো এই জন্য গেলাম আর কি। উনি ওখানে আছেন আর আমি তাড়াহুড়া করে প্যান্টটা পরতে পারি নাই, এই জন্য। এদিকে রাজধানীতে রবিবার অন্যান্য দিনের মতো ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা তেমন একটা ছিল না বললেই চলে। বায়েজিদ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের শিল্প কারখানায় দুর্ঘটনা বাড়ছে। গত বছরে ৫,৮০০টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ২২২টি ঘটনা পোশাক খাত কেন্দ্রিক। সিপিটির গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। আলোচনায় নারায়ণগঞ্জে আগুনে প্রাণহানির ঘটনাকে নিরাপত্তার চরম লঙ্ঘন বলে দাবি করেছেন বক্তারা। তাই এরকম শিল্প নিরাপত্তার আওতায় আনার মত দেন তারা।
2013 সালে রানা প্লাজা ধসের পর তৈরি পোশাক খাতে শ্রমিকদের নিরাপত্তা, কারখানার সংস্কার ও পরিবেশের উন্নয়নে গঠন করা হয় ইউরোপিয়ান ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের ক্রেতাদের সংগঠন অ্যাকর্ড এবং অ্যালায়েন্স। পরিস্থিতির উন্নতি হলে 2018 সালে সংগঠন দুটি তাদের কার্যক্রম গুটিয়ে নেয়। অ্যাকর্ড এবং অ্যালায়েন্স পরবর্তী দেশের তৈরি পোশাক খাতের শিল্পে নিরাপত্তা পরিস্থিতি কেমন আছে তা নিয়ে গবেষণা করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রবিবার ভার্চুয়ালি প্রকাশ করা হয় এ সংক্রান্ত প্রতিবেদন। যে শিল্প খাতে নতুন করে আবার দুর্ঘটনা বাড়তে শুরু করেছে আমাদের একটা অনুমান হচ্ছিল, এবং সেই প্রেক্ষাপটে এই কনসেপ্টটি নিয়ে আমরা এফএস এর সঙ্গে কাজ করি। 2020 সালেই প্রায় 5800 মতো ঘটনা হয়েছে, তার মধ্যে 222টি ঘটনায় গার্মেন্টস খাত কেন্দ্রিক, এবং তার ভিতরে 66% প্রায় 170টি এটা রপ্তানিমুখী খাতের সঙ্গে জড়িত। তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর সভাপতি সিপিডির এই গবেষণা উড়িয়ে দিচ্ছেন না। আর বিজিএমই বলছে তৈরি পোশাক খাত ছাড়াও দেশের অন্য শিল্প কারখানাতে নিরাপত্তা দরকার। যে আমরা এতদিন শুধুমাত্র গার্মেন্টস শিল্প বা রপ্তানিমুখী শিল্প কারখানাগুলি নিয়েই, তাদের সেফটি নিয়ে কিন্তু ভেবেছি। তো আজকে কিন্তু সময় এসছে এই 53 জনের মৃত্যুর উপর শপথ নিয়ে এই যে লোকাল ইন্ডাস্ট্রিগুলিকে এইভাবে সেফটির আওতায় আনাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বলে যে আমরা কাজ করছি, কাজ করে যাচ্ছি। অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, বাট আরো অনেক করতে হবে। তৈরি পোশাক খাত ছাড়া আলোচনায় ঘুরে ফিরে আসে নারায়ণগঞ্জের রূপগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনা। হাশেম ফুড অ্যান্ড বেভারেজের অগ্নিকাণ্ডে যে 52 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, সেটা কিন্তু নিরাপত্তার চরম অবহেলারই একটি চিত্র আমরা দেখতে পেলাম। এ সময় শ্রমিক নেতারা অভিযোগ করেন, শ্রমিকদের অধিকার বেশিরভাগ ক্ষেত্রেই কাগজে কলমে বাস্তবে নেই। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদে আবার নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই। স্বাগত আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। ভারতীয় ডেল্টা ধরনের করোনা ভাইরাসের বিরুদ্ধে রাশিয়ার টিকা স্পুটনিক ভি উচ্চ মাত্রায় সুরক্ষা দিতে সক্ষম বলে দাবি করেছেন দেশটির বিজ্ঞানীরা। এদিকে রবিবার চলতি বছর প্রথম করোনায় মৃত্যু হয়েছে অস্ট্রেলিয়া। করোনার ভারতীয় ধরন ডেল্টার বিরুদ্ধে রাশিয়ার টিকা স্পুটনিক ভি শতকরা 90% সুরক্ষা দিতে পারে বলে দাবি করেছেন দেশটির বিজ্ঞানীরা। এছাড়া করোনার প্রাথমিক ধরনগুলোর বিরুদ্ধে এই টিকা শতকরা 95% সুরক্ষা দেয় বলে জানিয়েছেন তারা। করোনায় আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে রবিবার 90 বছর বয়সী এক বৃদ্ধা মারা গেছেন। এবছরে এটি দেশটিতে প্রথম মৃত্যুর ঘটনা। রাজ্যটিতে এদিন রেকর্ড 77 জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে 52 জন হাসপাতালে চিকিৎসাধীন, 15 জনের অবস্থা আশঙ্কাজনক। একসাথে করোনার 2 ধরনে আক্রান্ত হওয়ার বিষয়ে সতর্ক করেছেন বেলজিয়ামের গবেষকরা। তারা জানান, গত মার্চে দেশটির একটি হাসপাতালে অসুস্থ হয়ে মারা যাওয়া 90 বছর বয়সী এক বৃদ্ধার একই সঙ্গে যুক্তরাজ্যের আলফা ও দক্ষিণ আফ্রিকার বিটা ধরনে সংক্রমিত হওয়ার প্রমাণ মিলেছে। ওই বৃদ্ধার করোনা টিকা নেওয়া ছিল না বলে জানান গবেষকরা। এদিকে শিগগিরই স্বাস্থ্য ঝুঁকিতে থাকা প্রাপ্তবয়স্কদের ফাইজার বায়োএনটেকের বুস্টার ডোজ দেয়া শুরু করতে যাচ্ছে ইসরায়েল। নাদিয়া তাবাসসুম, দীপ্ত, বার্তা কক্ষ। শেষ করছি দীপ্ত সংবাদ, যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড, পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা। রূপগঞ্জে পোড়া ভবন ঘিরে আর্তনাদ, মরদেহ শনাক্তে 61 জনের ডিএনএ সংগ্রহ। ইউরোপে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সমন্বয়ক আশিক সহ 7 জন গ্রেফতার। ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতল মেসির আর্জেন্টিনা। এই ছিল এখনকার মতো। আমি মোহাম্মদ ইফতেখার বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/diptonews এই ঠিকানায়।